অদ্ভুতুরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই গল্পের মূল মধ্যমণি হচ্ছেন নন্দবাবু এবং তার ভাইপো মানিক। আর এই দুজনের গল্পের একটা সূত্র হচ্ছে হেলমেট। তাহলে শুরু করি গল্প। ভাইপো মানিক একটা পেল্লাই মোটর বাইক কিনেছে, আর সেই সঙ্গে একটা ঝাঁ চকচকে নতুন হেলমেট। মোটর বাইকটায় দারুণ শব্দ হয়, ভটভট করে। সারা শহর দাবড়ে বেড়ায় মানিক। নন্দবাবু একটা লক্ষ্য করেন। ভাইপো মানিককে তিনি বিশেষ পছন্দ করেন না। তারও একটা বিশেষ কারণ, মানিক ভূত, ভগবান আর মাদুলি এসব মোটেই বিশ্বাস করে না। কোষ্ঠী বা কররেখা বিচার সম্পর্কে তার মতবাদ শুনলে জ্ঞানী মানুষদের মাথায় খুন চাপবার কথা। সাধু, সন্ন্যাসী, ফকির ইত্যাদির প্রতি মানিকের ব্যবহার মোটেই ভদ্র নয়। সেই কারণেই মানিকের উপর নন্দবাবু খুব একটা খুশি নন। তবে তিনি নিজে সাতে পাঁচে থাকেন না, কারুর সঙ্গে তর্ক করতে ভালোবাসেন না, মানুষকে ক্ষমা করতে তিনি সর্বদাই প্রস্তুত। কিন্তু মুশকিলটা হলো, ইদানিং মানুষ আবার খুব একটা বেশি ক্ষমা টমা চায় না। যাই হোক, নন্দবাবু মানিকের মোটর বাইক এবং হেলমেটটা প্রায় দিনই লক্ষ্য করেন। মোটর বাইকটাকে ততটা নয় যতটা লাল টুকটুকে চমৎকার হেলমেটটাকে। নন্দবাবু এমনিতে সাধু গোছের লোক, বিয়ে থা করেননি। তাছাড়া কায়কল্প প্র্যাকটিস করেন। তার একটা ভৌতিক ক্লাব আছে। প্রতিদিন শনি ও মঙ্গলবার সেখানে কয়েকজন মিলে ভূত প্রেত নিয়ে গবেষণা করেন। ওই যে বললাম প্রতিদিন, তার মধ্যে আবার সপ্তাহে 2 দিন জ্যোতিষ চর্চা, আর বাকি দিনগুলোতে ধর্মালোচনা। রবিবারটা নন্দবাবু মৌন থাকেন, উপবাসও করেন। জাগতিক মায়া মোহ তার বিশেষ নেই। কিন্তু মানিকের লাল টুকটুকে হেলমেটটা দেখার পর থেকেই নন্দবাবু ভারী উচাটন হয়ে পড়েছেন। হেলমেটটা নাকি আছাড় মারলেও ভাঙে না, শক্ত কাঁচতন্তু দিয়ে তৈরি। সামনে আবার প্লাস্টিকের ঢাকনা আছে, কানে আবার ইয়ার প্লাগও লাগানো আছে, যাতে ইচ্ছে করলে বধির হয়ে থাকা যায়। এসব শোনার পর থেকে নন্দবাবুর কেমন যেন একটা মনটা চঞ্চল হচ্ছে। ভারী ইচ্ছে হচ্ছে হেলমেটটা একবার চুরি করে হলেও মাথায় একটু পরবেন। অনেকভাবে মনকে সংযত করতে চেষ্টা করেছেন নন্দবাবু, কিন্তু কোনো কাজ হয়নি। মনকে বলেছেন, ওরে মন, সবই তো ছেড়েছিস। পৃথিবীর যত মায়া মোহ বিসর্জন দিয়ে অনেক উপরে উঠে পড়েছিস গ্যাস বেলুনের মতো। তাহলে কেন রে তুই এই তুচ্ছ হেলমেটটাকে এত টানছিস? মন সঙ্গে সঙ্গে কুপিত হয়ে জবাব দেয়, দেখো হে নন্দবাবু, তুমি ভীষণ ঘোরালে লোক। আমাকে গ্যাস বেলুন বানিয়ে দিব্যি নিজে গ্যাঁট হয়ে বসে বসে মজা দেখছ। আর বাপু ত্যাগ করবে ত্যাগ করবে। ত্যাগের আগে একটু দেখো, দেখতে হবে তো জিনিসটা ত্যাগ করছি সেটা কিরকম বিষয়বস্তু। তা তো বটে, কিন্তু ওরে মন, হেলমেট আর এমন কি বা জিনিস? আগে জিনিসটা পড়ো, দেখো ওটা দিয়ে কি কাজ হয়, তারপর না হয় একদিন ত্যাগ করে দিও। নন্দবাবু সুতরাং হার মানলেন নিজের মনের কাছে। শীতকাল, মানিক বাড়িতে নেই, তার মোটর বাইকটাও নেই, শুধু হেলমেটটা পড়ে আছে বাড়িতে। আবার বাড়িতে আজ
পিঠে পায়েস তৈরি হচ্ছে, বেশ হৈ হৈ কাণ্ড। সন্ধ্যের সময় নন্দবাবু তার ভুতুড়ে ক্লাবে যাবেন বলে তৈরিও হচ্ছেন। হঠাৎ তার নজর গেল সেই হেলমেটের দিকে। বারান্দার একটা হুকে সেটা ঝোলানো আছে। দরজার কাছ থেকে ঘরে ফিরে এলেন নন্দবাবু। লোভে বুকটা দুধুর করছে। ওরে মন, বলে ফেল, কি করব? এ সুযোগ ছেড়ো না হে। মানিক রাত 10টার আগে ফিরবে না। কাজটা অন্যায় হবে না তো? আরে না, কত লোক কত বড় বড় অন্যায় করে হেসে খেলে বেড়াচ্ছে। তা বটে, তাহলে পড়েই ফেলি। পড়ো পড়ো, তবে তোমার ওই ধুতি পাঞ্জাবির সঙ্গে হেলমেটটা মানাবে না। বাক্স খুলে স্যুটটা বের করেই ফেলো। নন্দবাবু আঁতকে উঠে বললেন, স্যুট? কি বলিস রে মন? ওই লেচ্ছ পোশাক যে আমি ছেড়ে দিয়েছি। ছেড়েই যখন দিয়েছ তখন আর পড়তে দোষ কি? কথায় আছে না, তেন ত্যক্তনে ভুজ্জিথা। তার মানে হলো ত্যাগ করে ভোগ করো। যাও, পোশাকটা পরে ফেলো, দেরি হয়ে যাচ্ছে। নন্দবাবু তার মনের কাছে আবারও হার মারলেন। বাক্স খুলে পুরনো স্যুট বের করে লজ্জিতভাবে পরে ফেললেন। সুবিধা হলো যে তার ঘরটা একতলায় এবং বাড়ির পিছন দিকে। সুবিধা হলো যে তার ঘরটা একতলায় এবং বাড়ির পেছন দিকে। এদিকটায় খুব একটা কেউ আসে না। একটু পুরনো, অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। কয়েকখানা ঘর বহুকাল ধরে পড়ে আছে তালা বন্ধ হয়ে। এই নির্জন জায়গায় অনেক সুবিধে আছে নন্দবাবুর। কেউ উঁকিঝুঁকিও মারে না, ডিস্টার্বও করে না। সামনের বারান্দায় শুধু মোটর বাইকটা রাখতে মানিক আসে। স্যুট পরে নন্দবাবু বেরোলেন। তারপর দেওয়াল থেকে হেলমেটটা নামিয়ে মাথায় পরলেন। বেশ ভারী, ভিতরে গদিও দেওয়া আছে। হেলমেটটার গায়ে কয়েকটা বোতাম আছে। হেলমেটটা মাথায় দেওয়ার পরই নন্দবাবুর একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো তিনি যেন নন্দবাবু নন, অন্য কেউ। বাড়ির পেছন দিকে আগাছায় জঙ্গলের ছাওয়া একটা বাগান আছে, বেশ বড় বাগান। এখন আর এই বাগানের পরিচর্যাও কেউ করে না, কেউ আসেও না। এই বাগানের ভিতরে একসময় বেশ চওড়া সুরকির রাস্তা ছিল। এখন সেই রাস্তা ঘাসে ঢেকে গেছে, সাপকোপের আস্তানা হয়ে গেছে। এই পথ দিয়ে নন্দবাবুই যাতায়াত করেন। বাগান পেরিয়ে ফটক, ফটকের ওপাশে একটা গলি, খুব নির্জন গলি। স্যুট পরা নন্দবাবু হেলমেট মাথায় গলিতে পা দিয়ে চারিদিকটা ভালো করে দেখে নিলেন। না, কেউ কোথাও নেই। স্যুটের সঙ্গে মানিয়ে আজ বুট জুতোটাও পরেছেন তিনি। বহুকাল পরেছিল এই বুট দুটো, শক্ত দরকচা মেরে গেছে। পায়ে সাংঘাতিক লাগছে হাঁটতে গিয়ে। হেলমেটটাও যে এত ভারী তাই বা কে জানতো। গলিটা পার হয়ে নন্দবাবু রাস্তায় গেলেন। শীতকাল, মফস্বলের শহরে খুব জেঁকে শীতও পড়েছে এবার। রাস্তায় ঘাটে লোকজন বিশেষ নেই, থাকলেও ক্ষতি ছিল না। এই রাস্তায় আলো নেই, এখন ঘন কুয়াশা পড়েছে আজ, সুতরাং নন্দবাবুকে কেউ দেখতেও পাচ্ছে না। নন্দবাবু ধীর গম্ভীর মানুষ, তার কোনো চপলতাও দেখা যায় না। কিন্তু আজ এই কুয়াশা মাখা সন্ধ্যায় স্যুট বুট হেলমেট পরে নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে তার শীষ দিতে ইচ্ছে হলো। একটু ইংরেজি নাচও নাচতে ইচ্ছে করছিল। নন্দবাবু বললেন, ওরে মন, মন রে, এসব কি হচ্ছে? খারাপটা কি হচ্ছে বাপু? শীষ দিতে ইচ্ছে হচ্ছে, দাও না, খারাপ শোনাবে না।
কেন শীষ তো তুমি ভালোই দাও, আগে তো শীষ দিয়ে বেশ পায়রা ওড়াতে। দূর পাগলা, যখন সংসারী ছিলাম তখন কত কি করেছি, এখন আর ওসব মানায় না। খুব মানায়, কেউ শুনছে না। দাও দেখি একটু শীষ দাও। নন্দবাবু আবার তার মনের কাছে হারলেন। শীষ দিতে গিয়ে দেখলেন শব্দ হচ্ছে না তো। একটু পরে অবশ্য ভুলটা ভাঙল। হেলমেট পরা বলে বাইরের শব্দ কিছুতেই তার কানে আর পৌঁছচ্ছে না। হেলমেটটা একটু তুলতেই তিনি শুনতে পেলেন তার ঠোঁটে চমৎকার সুরেলা শীষ বাজছে। বেলতলাটা বেশ অন্ধকার, চারিদিকে ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে, বাঁ ধারে শাঁকচুন্নির জ্বলা, তার ওপাশে একটা মস্ত পোড়ো বাড়ি। না, একে পোড়ো বাড়ি বলা যায় না, কিন্তু ধ্বংসস্তূপই বেশি বলা যায়। একসময় এক নীলকর সাহেব মস্ত প্রাসাদ বানিয়েছিল আমোদ ফুর্তির জন্য। সেই বাড়ির এখন এই দশা। বিস্তর মানুষ এখানে গুপ্তধন খুঁজতে এসেছেন। ভূতের বাড়ি বলেও অনেকে অখ্যাতি করেছেন। শীতকালে এক সাধু এসে প্রায় ওখানে আস্তানা গাড়ত। কিছুদিন চোর ডাকাতেরাও ডেরা বানিয়েছিল। এখন আর কেউ আসে না। চারিদিকে কাঁটা গাছের জঙ্গল। নন্দবাবু এবং তার ভুতুড়ে ক্লাবের সদস্যরা ওই বাড়িতে অনেকবার ভূতও খুঁজতে গিয়েছেন, কিন্তু ও বাড়ির ভূতেরা দেখা দেয় না। শ্যামবাবু বলেছিলেন, ভূত পুরনো হয়ে গেলে শেয়ানা হয়ে যায়, সহজে দেখা দেয় না। রাধা গোবিন্দবাবু ভূতের ব্যাপারে খুবই বিশেষজ্ঞ লোক। ভূত দেখেছেন বহুবার। তিনি এই থিওসফিক্যাল সোসাইটির সদস্য ছিলেন কিনা শ্যামবাবুর কথায় তিনিও সায় দিয়ে বললেন, ওই হয়েছে মুশকিল, পুরনো ভূতরা সহজে দেখা দিতে চায় না। নতুন যারা ভূত হয়েছে তারা পৃথিবীর মায়া কাটাতে পারে না, তাই দেখা দেয় অনেক সময়। ফটিকবাবু কখনো ভূত দেখেনি, তবে ভূতের উপর তার অগাধ বিশ্বাস। ভূত দেখার জন্য তিনি অনেক ঘুরে বেড়িয়েছেন। পোড়ো বাড়ির সন্ধান পেলেই সেখানে গিয়ে হাজির হয়ে যেতেন। শ্মশানে, কবরস্থানে নিশুতি রাতে গিয়ে বসে থাকতেন। এমনকি ভূত দেখা পেলে মা কালীকে জোড়া পাঁঠা দেবেন বলে মানতও করে রেখেছেন। তিনি একটু রেগে গিয়ে বললেন, নতুন পুরনো জানি না মশাই, আজ অবধি আমরা একটা ভূতেরও ব্যবস্থা করতে পারলেন না। এমন চলতে থাকলে শেষ অবধি আমাকে আমার সেজো শালার কাছে 100 টাকা বাজি হারতেই হবে। শুধু তাই নয়, নিজের কান মলে স্বীকার করতে হবে যে তার কথাই ঠিক, ভূত বলে কিচ্ছু নেই। এ কথায় সাত্তকীবাবু হাঁ হাঁ করে হেসেই বললেন, দেখা পাননি বললেই যে নেই, এটা তো যুক্তি হলো না মশাই। আপনি দেখেন না, কিন্তু আমি তো দিব্যি দেখি। এই পরশুদিনে একটা মশার আকৃতি ভূত মশারির মধ্যে ওড়াউড়ি করছিল। যতবার তালি দিয়ে মারতে যাই ততবার ফসকে যায়। শেষ অবধি সেটা নাকের ডগায় এসে খুব যখন নাচানাচি করতে লাগলো, তখন ভালো করে দেখলুম মশা নয়, একরত্তি একটা ভূত। ফটিকবাবু খ্যাঁ খ্যাঁ করে তো হেসে উঠলেন। মানুষ মরে যদি ভূত হতে পারে, তো মশা মরেই বা ভূত হবে না কেন? আমি তো বাপু গরুর ভূত, গন্ডারের ভূত, গাছের ভূতও দেখেছি। ফটিকবাবু গম্ভীর হয়ে বলেন, আমার মেজো শালাকে এসব কথা বললে সে তো হেসেই উঠবে। নন্দবাবু বেলতলায় দাঁড়িয়ে হেলমেটের কাছে স্বচ্ছ ঢাকনার ভিতর দিয়ে অন্ধকার ধ্বংসস্তূপের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। নিজের কাছে স্বীকার করতে তার লজ্জা নেই যে আজ অবধি তিনি জলজ্যান্ত ভূত দেখতে পাননি। ভূতের আভাস অবশ্য পেয়েছেন, ভূত ভূত অনুভূতিও হয়েছে, তো চোখের সামনে একেবারে স্পষ্ট দেখা তার হয়ে ওঠেনি। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস চেপে যায় পা বাড়িয়েছেন,
অমনি ধড়াম করে মাথার উপর কি যেন একটা এসে পড়ল। নন্দবাবু ভীষণ চমকে গিয়েছিলেন, মাথাটা ঝিমঝিম করে উঠেছেন। আর তাজ্জবের কথা, নন্দবাবু ভারী চমৎকার সুরেলা একটা গান শুনতে পেলেন। আজ এই পর্যন্ত। এর পরের পাঠের জন্য একটু অপেক্ষা রইল।